তুমি কি বলতে চাইছো আমি পাগল হয়ে যাচ্ছি? শুধু ইস্যু আ ওয়ার্নিং স্যার, প্রায় 40,000 মানুষ। आज भी जिसका खून न खोला, खून नहीं वो पानी है, जो देश के काम न आए वो बेकार जवानी है। ফায়ার! এটা গোটা পাঞ্জাবের হয়ে প্রতিশোধ, গোটা দেশের হয়ে। জালিয়ানওয়ালাবাগের জল্লাদকে কুকুর দিয়ে না খাওয়ালে আমার শান্তি নেই। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। নমস্কার, দ্য স্ক্রিপ্ট কোম্পানি ইউটিউব চ্যানেল নিয়ে এলো পুজো বার্ষিকী 2025। সাহিত্য, গল্প, উপন্যাস, কবিতার সঙ্গে বাংলা ও বাঙালি পাঠকের যোগাযোগ আত্মিক। পুজো মানেই নতুন জামা, জুতো, শাড়ির সঙ্গেই বাঙালির চাই নতুন গান, নতুন গল্প। আর তাই কোনো অডিও স্টোরি প্ল্যাটফর্মের তরফে এই প্রথম আমরা নিয়ে এলাম পুজো বার্ষিকী। আজকের পর্বে আপনি শুনবেন রোহন রায়ের লেখা গল্প রেজিনাল্ড ডায়ারকে কেউ খুন করেনি। লেখক রোহন রায়ের জন্ম বেলঘরিয়ায়, পড়াশোনা বরানগর রামকৃষ্ণ মিশন ও প্রেসিডেন্সি কলেজে, পেশায় কলেজ শিক্ষক। এবছরের গোড়ায় পত্রভারতী থেকে প্রকাশিত তার প্রথম উপন্যাস মজনতালি সরকার জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া তাঁর দুটি গল্প সংকলন প্রকাশিত হয়েছে, 76% ধীরেন বাবু এবং পথ নেই। এর আগে আমাদের চ্যানেলে আপনি শুনেছেন রোহন রায়ের লেখা গল্প রবীন্দ্রনাথ কখনো প্ল্যানচেটে সাড়া দেননি। আজকের গল্পে ঐতিহাসিক ঘটনার সঙ্গে মিশেছে লেখকের কল্পনা। গল্প ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প। জালিয়ানওয়ালাবাগের নারকীয় হত্যাকাণ্ডের দুই জল্লাদ রেজিনাল্ড ডায়ার এবং মাইকেল ও ডওয়ারকে অনেকেই গুলিয়ে ফেলেন। দুজনের প্রায় সমুচ্চারিত পদবীর জন্যই এই সমস্যা। মাইকেল ও ডওয়ার ছিলেন পাঞ্জাবের তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর, আর কর্নেল রেজিনাল্ড ডায়ার ছিলেন ভারতীয় ব্রিটিশ সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার, যিনি সেই সময়ে পাঞ্জাবের সেই অঞ্চলে মিলিটারি সেনাধ্যক্ষ হিসেবে কাজ করছিলেন। অর্থাৎ মাইকেল ছিলেন রেজিনাল্ডের ওপরওয়ালা। 1919 সালের 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগের মাঠে সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন রেজিনাল্ড ডায়ার। গুলি চালানোর নির্দেশ তিনিই দিয়েছিলেন। তীব্র বিতর্কের আবহেও পরদিন গভর্নর মাইকেল ও ডওয়ার তাঁকে খোলাখুলি সমর্থন জানান। আন্তর্জাতিক স্তরে প্রচণ্ড নিন্দার কারণে ব্রিটিশ সরকার রেজিনাল্ডকে বরখাস্ত করতে বাধ্য হয়, কিন্তু আম ইংরেজদের চোখে তিনি হিরো হয়ে যান। সরকার অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধা তাকে দিয়েছিল, এমনকি ইংরেজ সিভিলিয়ানদের উদ্যোগে তার জন্য তহবিলও গড়া হয়েছিল। রেজিনাল্ডকে হত্যা করার একাধিক ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল বলে জানা যায়, কিন্তু শেষমেশ সেগুলো কোনোটাই ফলপ্রসূ হয়নি। তার সবচেয়ে বড় কারণ বোধহয় তার অসুস্থতা। যে লোক এমনিই মারা যেতে বসেছে, তার জন্য ভারতীয় বিপ্লবীরা সম্ভবত বিশেষ খাটাখাটনির প্রয়োজনীয়তা অনুভব করেননি। বরখাস্ত হয়ে দেশে ফেরার পর থেকেই রেজিনাল্ডের স্বাস্থ্যের দ্রুত অবনতি হচ্ছিল। নানা জটিল শারীরিক ও মানসিক রোগে তিনি আক্রান্ত হন। সব মিলিয়ে জালিয়ানওয়ালাবাগ কাণ্ডের 8 বছরের মধ্যেই রেজিনাল্ড মারা যান। সামারসেট কাউন্টির লং অ্যাস্টন গ্রামে নিজের বাড়িতে তাঁর মৃত্যু হয় 1927 সালের 23শে জুলাই ব্রেন হ্যামারেজে। এর 13 বছর পর 1940 সালে লন্ডনের ক্যাক্সটন হলে মাইকেল ও ডওয়ারকে গুলি করে হত্যা করেন উধম সিং। রেজিনাল্ডকে শাস্তি দিয়েছিল নিয়তি নিজেই। সেই শাস্তির রূপরেখাটুকু লেখক নিজের মতো করে কল্পনা করে নিয়েছেন। শ্রোতাদের কাছে আমাদের অনুরোধ,
এই কাহিনীকে আপনারা ইতিহাস হিসেবে নয়, স্পেকুলেটিভ হিস্টোরিক্যাল ফিকশন হিসেবে শুনবেন। এখানে রেজিনাল্ড ও তার স্ত্রী অ্যানি ডায়ার ছাড়া আরও একটি ইতিহাসসম্মত চরিত্র এসেছে, শ্রীমতী সরোজিনী নাইডুর ভাই বিপ্লবী বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি ইউরোপ থেকে ভারতীয় স্বাধীনতা সংগ্রামকে সংগঠিত করতে সাহায্য করেছিলেন। বিংশ শতাব্দীর প্রথম 3 দশক ইংল্যান্ড, জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স ইত্যাদি দেশে প্রায় একজন গোপন এজেন্টের মতো তিনি নিজের দেশের স্বার্থে কাজ করে গেছেন। এই গল্পে যে সময় পর্বকে ধরা হয়েছে, বীরেন্দ্রনাথ সেই সময়টা মূলত জার্মানিতে থাকতেন। সেই সময় তিনি প্রখ্যাত মার্কিন বামপন্থী সাংবাদিক ও নারী অধিকার কর্মী অ্যাগনেস মেডলির সঙ্গে সম্পর্কে ছিলেন। অ্যাগনেসের সহায়তায় বীরেন্দ্রনাথ মস্কোর কমিনটার্নদের সংস্পর্শে এসেছিলেন এবং বেলজিয়ামের ব্রাসেলসে লিগ অ্যাগেনস্ট ইম্পেরিয়ালিজম নামে এক সংগঠন তৈরি করেছিলেন। বাকি সমস্ত চরিত্র লেখকের স্বকল্পিত। 13 এপ্রিল 1919 বিকেল 4টে, জালিয়ানওয়ালাবাগ উদ্যান, পাঞ্জাব। সেকেন্ড ইন কমান্ড বুচার এমনিতে খুবই শক্ত ধাতের লোক। তার নানাবিধ নিষ্ঠুরতার রোমহর্ষক সব কাহিনী পল্লবিত হয়ে উড়ে বেড়ায় ব্রিটিশ সেনাবাহিনীর অন্দরমহলে। কিন্তু এত জনতা দেখে তিনিও একটু ইতস্তত করলেন। কর্নেল ডায়ারের কানের কাছে মুখ নিয়ে গিয়ে নিচু গলায় প্রশ্ন করলেন, শুড উই ইস্যু আ ওয়ার্নিং স্যার? প্রায় 40,000 মানুষ। ডায়ারের চোখ মুখ ভাবলেশীন, কণ্ঠে ইউরেশিয়ান শৈত্যপ্রবাহের ধারালো রুক্ষতা। They have their warning. Take your possessions. ব্রিটিশ সেনাবাহিনীর গোর্খা রাইফেল স্কোয়াডের প্রথম ব্যাটালিয়ন আগেই পজিশন নিয়ে তৈরি হয়েছিল। এবার রাইফেল উঁচিয়ে ধরল। খটাখট শব্দে সরল 40টা .303 লি এনফিল্ড রাইফেলের সেফটি লক। কর্নেল রেজিনাল্ড ডায়ার হুঙ্কার দিয়ে উঠলেন, ফায়ার! 40টা বন্দুক একসঙ্গে গর্জে উঠল। এত বড় সেনাদল দেখে ছোট্ট পারমিন্দার খানিকটা ঘাবড়েই ছিল। কি হচ্ছে বুঝতে না পেরে দাদাজির হাত চেপে ধরেছিল শক্ত করে। প্রচণ্ড শব্দে চমকে উঠে সে চোখ বুজে ফেলেছিল। আচমকা ছলাৎ করে খানিকটা গরম তরল ছিটকে এসে লাগলো তার গায়ে। 7 বছর বয়সী পারমিন্দার মুখ তুলে অবাক হয়ে দেখল দাদাজি খুব ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ছে, চোখ বিস্ফারিত। সাদা কুর্তার পেটের কাছটা লাল হয়ে ভিজে গেছে। 11 অক্টোবর 1926, মুরারিপুকুর, কলকাতা। মানিকতলার মুরারিপুকুরে জলা জঙ্গলের মাঝে একটা একটেরে মাঠ, লোকে বলে বোমার মাঠ। আলিপুর বোমার মামলায় অভিযুক্ত বিপ্লবী দলটিকে 1908 সালের 2রা মে এই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। বারীন্দ্র কুমার ঘোষ, শিশির কুমার ঘোষ, উল্লাসকর দত্ত, কুঞ্জলাল সাহা, বিভূতিভূষণ সরকার প্রমুখ 14 জন বিপ্লবী ধরা পড়েছিলেন। তাঁদের কর্মকাণ্ডের স্মৃতি বিজড়িত এই মাঠ। 18 বছর পর এক শারদ প্রভাতে সেখানেই দাঁড়িয়ে গল্প করছিলেন 2 প্রৌঢ়। একজনের পরনে গেরুয়া বসন, কিন্তু সেটা আসলে ছদ্মবেশ। এই এলাকায় সবাই তাকে স্বামী সত্যানন্দ পুরী নামে চিনলেও ব্রিটিশ পুলিশের খাতায় তার নাম ভবভূষণ ঘোষ। দ্বিতীয়জন আরও বড় মাপের ওয়ান্টেড, কেননা খোদ ব্রিটেন তো বটেই, সঙ্গে তাদের 3টি মিত্রদেশও এই ভদ্রলোককে আন্তর্জাতিক অপরাধী বলে চিহ্নিত করে রেখেছে। পশ্চিম, দক্ষিণ পশ্চিম ও মধ্য ইউরোপ জুড়ে অরণ্যদেবের মতো তাঁর চলাফেরা। অন্তত 20-22টা নামে আলাদা আলাদা পাসপোর্ট। পৈতৃক নাম বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ভারতীয় বিপ্লবী মহলে ডাকনাম চট্ট। তার পরনে কুর্তা, কোট আর পাজামা। অদূরেই আরও বড় একটা মাঠ, বোমার মাঠের চেয়ে অনেক বড়। সেখানে দুর্গাপুজো হচ্ছে, লোকজন জমেছে প্রচুর। কাঁসর ঘণ্টা বাজছে, ধূপ ধুনো ঘিয়ের সুগন্ধ
ভেসে আসছে এই অবধি। পুজো এবার একটু দেরি করে পড়েছে। আজ সপ্তমী। কলকাতার গলিতে গলিতে এখন দুর্গাপুজো। দুর্গাপুজোর ইতিহাস অনেক প্রাচীন হলে কি হবে, বারোয়ারি দুর্গাপুজোর ইতিহাস কিন্তু এমন কিছু পুরনো নয়। বাবুদের ঠাকুর দালান থেকে বারোয়ারি মণ্ডপে নেমে আসতে মা দুর্গার বহু বছর লেগে গেছে। এও এক রকমের গণতন্ত্রীকরণ, উৎসবের গণতন্ত্রীকরণ। বীরেন্দ্রনাথ শুনেছেন প্রথম বারোয়ারি পুজো কলকাতায় নয়, হয়েছিল হুগলি জেলার গুপ্তিপাড়ায়। সেখান থেকে খুব দ্রুতই গোটা বাংলায় ছড়িয়ে পড়ে। হতে পারে পরাধীন দেশের একটি প্রাদেশিক ধর্মীয় উৎসব, কিন্তু দুর্গাপুজোর মতো এই মাপের উৎসব বিশ্বে খুব বেশি নেই। মুসলিম, খ্রিস্টান, এমনকি অবাঙালি বিহারি মারোয়ারিরাও যেরকম এতে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয়, সেখানেই এই উৎসবের আসল মাহাত্ম্য। আর বাঙালি এমনই হুজুকে জাত যে পুজোর কটা দিন শুধু নয়, তার আগে পরে মিলিয়ে প্রায় সপ্তাহ তিনেক এই মুলুকে সমস্ত কাজকর্ম লাটে উঠে যায়। এই একটি জিনিসের স্বাদ থেকে বঞ্চিত থাকতে হয় বলে বীরেন্দ্রনাথের আক্ষেপ হয়। দেশের কাজে বহু বছর তিনি দেশ ছাড়া, কালেভদ্রে আসার সুযোগ হয়। শেষ কবে শরৎকালের কলকাতা চাক্ষুষ করেছিলেন ভালো মনেই পড়ে না। অনেকদিন পর ভারী প্রফুল্ল বোধ করছিলেন তিনি। সবচেয়ে ভালো ব্যাপার, মণ্ডপ থেকে একটা ছোট্ট বাচ্চা ছেলে এসে ভবভূষণ আর তার হাতে শালপাতায় একটু ফল মিষ্টি প্রসাদ দিয়ে গেছে। প্রসাদ খেয়ে শালপাতাটা পাকিয়ে জলায় ছুঁড়ে ফেলে একটা সিগার ধরালেন বীরেন্দ্রনাথ। বললেন, বুঝলে হে ভবভূষণ, ভাগ্যি সেই সময়টায় দেশে ফিরলাম। কলকাতার দুর্গাপুজোর সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না। ভবভূষণ মাথা নেড়ে সায় দিলেন। সেটা আমি মানি, তবে কলকাতার দুর্গাপুজোর চেয়ে ভালো জিনিস আরো একটা আছে। সেটা আবার কি? স্বাধীন দেশের স্বাধীন কলকাতার দুর্গাপুজো। তা যা বলেছ, খুব শিগগিরই সেটাও হবে। আর বেশি দিন বাকি নেই। জাগে, কি জন্য ডাকলে বলো? ভবভূষণ গলাটা এক পর্দা নামিয়ে বললেন, তোমার সঙ্গে একটা জরুরি দরকার আছে বীরেন। সে আমি জানি, দরকার পড়লে তবেই আমার খোঁজ পড়ে। এমনিতে আমার কথায় এখানে কেউই গুরুত্ব দেয় না। ওই ইংরেজিতে একটা কথা আছে না, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আমারও হয়েছে ওই দশা। কি যে বলো, কংগ্রেসের প্রেসিডেন্টের ভাইয়ের কথায় গুরুত্ব দেবে না এমন বান্দা এই দেশে আছে নাকি? কংগ্রেসের প্রেসিডেন্ট তো বছর বছর বদলায়, ওইটা এমন কিছু বড় ব্যাপার না। বড় ব্যাপার না? না, তবে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে দিদি ভারতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট। এটা ইতিহাসের পাতায় আলাদা করে লেখা থাকবে, দেখে নিও। ঠিক, একেবারে ঠিক। তাছাড়া এই যে সরোজিনী মহিলা কর্মীদের নিয়ে আলাদা একটা ফ্রন্ট করার চেষ্টা করছে, এটাও একটা অত্যন্ত মহৎ উদ্যোগ বলে আমি মনে করি। অবশ্যই, এটা যে কত বড় কাজ আমার বিশ্বাস বছর 20-30 পর সেটা টের পাওয়া যাবে। আমাদের কজন মনে রাখবে জানি না, কিন্তু ওকে মানুষ মনে রাখবে। তোমার কাজটাও সাংঘাতিক ভাই। পর্দার আড়ালের কাজটা লোকে ততটা জানতে পারে না, কিন্তু ইউরোপে ধারাবাহিকভাবে যে কাজটা তুমি করে চলেছ, কজন পারত যথেষ্ট সন্দেহ। ব্রিটিশ ইন্টেলিজেন্সের সিক্রেট সার্ভিস শুনেছি এইভাবেই সারা বিশ্বে কাজ করে। তুমি একটা উদাহরণ বটে বীরেন। কাজ উদ্ধার করতে হবে বলে একটু বেশি বেশি প্রশংসা করে ফেলছো নাকি স্বামী সত্যানন্দ মহারাজ? কি যে বলো, আমি তোমার গুণগ্রাহী, আর তুমি জানো সেটা। যাকে অ্যাগনেস কেমন আছে বলো? বীরেন্দ্রনাথ ধোঁয়া আর দীর্ঘশ্বাস একসঙ্গে ছাড়লেন। অ্যাগনেসের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না, সম্ভবত আমরা আর একসাথে থাকতে পারবো না। সে কি? আচ্ছা, আমার ব্যক্তিগত জীবনের গল্প শোনার জন্য নিশ্চয়ই ডাকুনি আমাকে। এবার বলবে ব্যাপারটা কি? আমার হাতে কিন্তু বেশি সময় নেই, আজই দিল্লি যাব। হ্যাঁ হ্যাঁ, সে তো বিকেলের ট্রেন। হ্যাঁ, কিন্তু তার আগে দিদির সঙ্গে দেখা করতে হবে। সরোজিনী কলকাতায় নাকি?
কাল এসেছে। বেশ, তাহলে সোজাসুজি আসল কথায় আসি। আচ্ছা বীরেন, ইংল্যান্ডে তোমার যোগাযোগ এখন কেমন? বীরেন্দ্রনাথের ভুরু কুঁচকে গেল। কেন বলো তো? বলো না, মানে লোকজন আছে তো? আছে, তবে কাজটা কি? অমৃতসরে একটা প্ল্যানিং চলছে, কিন্তু কাজটা সারতে হবে ব্রিস্টলে। ব্রিস্টলে? ব্রিস্টলে কি কাজ? মৃদু হাসলেন ভবভূষণ ঘোষ ওরফে স্বামী সত্যানন্দপুরী। মিশন রেজিনাল্টার। নাকের পাটা ফুলে উঠল বীরেন্দ্রনাথের, মুঠো হয়ে উঠল হাত দুটো। সেই জালিয়ানওয়ালাবাগের জল্লাদ? 14ই ডিসেম্বর, অমৃতসর, পাঞ্জাব। অমৃতসরের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান খালসা কলেজের কাছে রাজপথের ওপরেই একটি ছিমছাম নিম্ন মধ্যবিত্ত খাবার জায়গা কেসরি ধাবা। ধাবার ভিতরের দিকের একটি ঘর কার্যত বিপ্লবীদের জন্যেই সংরক্ষিত। পুলিশের নজর এড়িয়ে এখানে বিপ্লবীদের গোপন বৈঠক চলে প্রায়শই। আজও সেই ঘরে ডাল রুটি নিয়ে বসেছিলেন এক তরুণ আর এক মধ্যবয়সী মানুষ। তরুণের নাম সুখভিন্দর। কিছুকাল আগে পর্যন্ত খালসা কলেজেরই ছাত্র ছিল। গদর পার্টির কাজে জড়িয়ে পড়ে মাঝপথেই তাকে পড়াশোনা ছাড়তে হয়েছে। আর মধ্যবয়সী ভারী চেহারার মানুষটিকে ভারতীয় বিপ্লবীরা এক ডাকে চেনেন, এমনকি ব্রিটিশ সরকারও। সর্দার অজিত সিং। বলা বাহুল্য, ছদ্মবেশেই এসেছেন তিনি। বস্তুত তার আসল চেহারা কেমন খুব কম লোকেই জানে। ডালে রুটি ডুবিয়ে অজিত সিং বললেন, বীরেন্দ্রনাথ চ্যাটার্জি, কংগ্রেস প্রেসিডেন্ট সরোজিনী নাইডুর ভাই। সুখফিন্দার মাথা নেড়ে বলল, নেহরুর বন্ধু না? জানি, ইউরোপে কাজ করছেন। এখন আর নেহেরুর সঙ্গে ততটা বন্ধুত্ব নেই। কেন? চ্যাটার্জি কমিন্টার্নদের সঙ্গে দোস্তি বাড়াচ্ছেন। নেহেরুর সঙ্গে সব বিষয়ে মতের মিল হচ্ছে না তার। কমিন্টার্নদের সাথে মানে রাশিয়ার সাথে? ভ্লাদিমির লেনিন? অজিত সিং ভুরু তুললেন। তুমি লেনিনের কথা জানো? রুটি চিবোতে চিবোতে সুখফিন্দর বলল, কি ভাবেন, ওয়ার্ল্ড পলিটিক্সের খবর রাখি না? গত মাসের নওজওয়ান ভারত পত্রিকায় আমাদের এক বন্ধু লেনিনকে নিয়ে মস্ত এক প্রবন্ধ লিখেছে। খুশি হলেন অজিত সিং। তোমরা আজকালকার ছেলেপিলেরা এত পড়াশোনার মধ্যে রয়েছ, দেখে ভালো লাগে। যাই হোক, এই বীরেন্দ্রনাথই তোমায় সাহায্য করবেন। আমি কবে রওনা হব? তুমি কাজটা জুলাইয়ে সারতে চাইছো, আমি শুনেছি। তার অন্তত মাস দুয়েক আগে তোমায় ইংল্যান্ড চলে যেতে হবে। বীরেন্দ্রনাথ তাই বলছেন। মাস দুয়েকের মধ্যে তোমার পাসপোর্ট, ভিসা সব জোগাড় হয়ে যাবে। তাহলে ধরে নাও মে মাসের একদম শুরুতেই তুমি জাহাজ ধরছো। জাহাজ ধরব? বম্বে থেকে, তাই তো? হ্যাঁ, বম্বে থেকে। প্রথমে যাবে লন্ডন, সেখান থেকে বীরেন্দ্রনাথের কাছে, মানে সাউথহ্যাম্পটন, তারপর ব্রিস্টল। আর লন্ডন থেকে এই পুরো সময়টা তোমার সঙ্গে গাইড হিসেবে থাকবে হরপ্রীত সান্ধু, আমাদের পুরনো লোক। খাওয়া শেষ করে থালাটা খাটিয়ার নিচে নামিয়ে রেখে সুখফিন্দর বলল, জালিয়ানওয়ালাবাগের আরেক জল্লাদের কি হবে? আরেক ডায়ার? মাইকেল ডায়ার? হ্যাঁ, তাঁরও ব্যবস্থা হবে, প্ল্যানিং চলছে। শুনিনি তো কিছু। এই দুটো শয়তান পৃথিবীর হাওয়ায় যতক্ষণ শ্বাস নিচ্ছে, আমরা একজন শিখ ও শান্তিতে ঘুমবো ভাবছো? আজ भी जिसका खून ना खौला, खून नहीं वो पानी है। সুখবিন্দর টান টান হয়ে দাঁড়ালো। অজিত সিং এর সুরে সুর মিলিয়ে বলল, जो देश के काम ना आए वो बेकार जवानी है। जो देश के काम ना आए वो बेकार जवानी है। 19 জুলাই 1927, লং অ্যাস্টন, সমারসেট। মেয়েটা অপলক চেয়ে আছে। একরত্তি একটা মেয়ে, কিন্তু কি ভয়ঙ্কর দৃষ্টি! চোখ যে এমন ঠান্ডা বরফের মতো হতে পারে তা কল্পনা করাও কঠিন। ছুরির ফলার মতো করে সেই দৃষ্টি চামড়া মাংস ভেদ করে ঢুকে আসছে একেবারে ভিতরে।
শিরদাঁড়ায় তার ঠান্ডা স্পর্শ টের পাওয়া যাচ্ছে স্পষ্ট। গত 1টা বছর ধরেই মেয়েটা আসছে। প্রথম প্রথম মাসে 2 মাসে একবার আসতো, তারপর আস্তে আস্তে ঘন ঘন দেখা দিতে লাগলো। আর এখন তো প্রতি রাতেই এসে দাঁড়িয়ে থাকে পশ্চিমের জানলার কাছে, তাকিয়ে থাকে শটান একেবারে চোখের দিকে। রাতের পর রাত কেটে যাচ্ছে, রেজিনাল্ড চোখের পাতা এক করতে পারছেন না। মেয়েটা কে? কেন আসে? সবচেয়ে বড় কথা, মেয়েটা কি সত্যিই আসে নাকি তার মনের ভুল? কিছুই বুঝে উঠতে পারছেন না রেজিনাল্ড। তিনি ঘেমে উঠেছেন, গলা শুকিয়ে কাঠ। কনুইয়ে ভর দিয়ে উঠে বসতে চেষ্টা করলেন তিনি, পারলেন না। দ্বিতীয়বার স্ট্রোকের পর থেকে ডান হাতটা প্রায় অকেজো। পাশে অ্যানি ঘুমোচ্ছে। ওকে ডাকবেন কি? না না, ভীতু ভাবে যদি। আর যাই হয়ে যাক, কেউ ভীতু ভাবলে রেজিনাল্ডের পক্ষে সেটা মেনে নেওয়া অসম্ভব। কিন্তু মেয়েটা এমনভাবে তাকিয়ে আছে, এই হাড় হিম করে দেওয়া দৃষ্টির সামনে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়া সম্ভব? অ্যানিকে ডাকাই বোধহয় ভালো হবে। রেজিনাল্ড ঠিক মনস্থির করে উঠতে পারলেন না। আতঙ্কিত চোখে তাকিয়ে থাকলেন মেয়েটার দিকে। 20 জুলাই 1927, সাউদাম্পটন। গ্লাসে পানীয় ঢেলে সুখবিন্দরের দিকে এগিয়ে দিয়ে বীরেন্দ্রনাথ বললেন, এই রেজিনাল্ড ডায়ারের জন্ম কিন্তু পাঞ্জাবেই, জানো তো? সুখবিন্দর লাঞ্চ করছিল, না তাকিয়েই বলল, তাই নাকি? হ্যাঁ, মুড়িতে। জানতাম না। ইতিহাসের কি পরিহাস। সেটাই ভাবি। যাকে শোনো, লোকটাকে মারা কঠিন হবে না। লোকটার অবস্থা এমনি খারাপ। আর্টেরিওস্ক্লেরোসিস, তার উপর 2বার স্ট্রোক হয়ে গেছে। মরার আগে বারবার মরছে। এরকম পরিণতি তো সে ডিজার্ভ করে। সে তো বটেই, তবে মাঝে মাঝে মনে হচ্ছে প্রাণে মারলে ওকে মুক্তি দেওয়া হয়ে যাবে। সান্ধুর কাছে শুনলাম হি ইজ গোয়িং থ্রু টেরিবল নাইটমেয়ার্স। জিনা হারাম হয়ে গেছে যাকে বলে। তাছাড়া এ লোক এখন সম্পূর্ণ জনবিচ্ছিন্ন, কারোর সাথে যোগাযোগ নেই, কেউ খোঁজ খবরও করে না। মরলে তবেই আবার খবরে আসবে। যাও আর কি, কফিনে শেষ পেরেকটা মেরেই এসো। শুধু একটা কথা মনে রেখো, একে মারা কঠিন না হতে পারে, কিন্তু মার্ডার হলেই চিরুনি তল্লাশি শুরু হয়ে যাবে। ব্রিটিশ পুলিশ খ্যাপা কুত্তার মতো তোমায় খুঁজবে। তাই কাজটা হয়ে গেলে আর এক মুহূর্তও ব্রিস্টলে থাকা যাবে না। সাউদাম্পটন চলে আসবে। 23 তারিখ দুপুরেই আমি তোমাকে বেলজিয়ামের পথে রওনা করিয়ে দেব। সুখবিন্দর মুখ তুলে তাকালো। যেখানে থাকবো জায়গাটা কি লং অ্যাস্টনেই? না, ফেলটন, সমারসেট। লং অ্যাস্টন থেকে গাড়িতে 10 মিনিট। আচ্ছা। কথার ফাঁকে ফাঁকেই ছেলেটাকে মন দিয়ে জরিপ করছিলেন বীরেন্দ্রনাথ চ্যাটার্জি। শক্তপোক্ত চেহারা, চওড়া চোয়ালে একটা প্রত্যয়ী ভাব। মাত্র 19 বছর বয়সেই ছেলেটা এই দুঃসাধ্য সংকল্প নিয়েছে ভাবলে অবাক হতে হয়। কিন্তু চোখে একটা অদ্ভুত বিষণ্ণতা যেন। বীরেন্দ্রনাথ সুখবিন্দরের সঙ্গে একটু গল্প জমাতে চাইলেন। আচ্ছা, তোমাদের ভগতের এখন কি খবর? পুলিশ ধরেছিল, আবার ছেড়েও তো দিয়েছিল। ভালো আছে তো এখন? এমনি ঠিকই আছে, শরীর একটু ভেঙেছে, কিন্তু পুলিশ কড়া নজরে রেখেছে। ব্যক্তিগত বন্ডে ছেড়েছে বটে, কিন্তু পেছনে খোঁচড় লাগিয়ে রেখেছে 24 ঘন্টা। ব্রাইট বয়, হি মাস্ট বি কেয়ারফুল। ওর ওপর অনেক আশা। এই, তুমি খাচ্ছ না কেন? খাবারটা ভালো লাগছে না বুঝি? না না, খাচ্ছি তো। চুপচাপ মাথা নিচু করে খেতে শুরু করল ছেলেটা। বুক ভরে উঠছে বীরেন্দ্রনাথের। নতুন ভারতবর্ষ জেগে উঠেছে। আবেদন নিবেদন নীতির দিন পাকাপাকিভাবে শেষ। এই ভারতবর্ষ ভয় পাচ্ছে না, ব্রিটিশের চোখে চোখ রেখে দাঁড়াচ্ছে। আঘাত নেমে এলে ফিরিয়ে দিচ্ছে পাল্টা আঘাত। এই ভারতবর্ষ দুর্দম, দুর্মদ, অপ্রতিরোধ্য। এই ভারতবর্ষ দরকারে ঘরে ঢুকে মারবে।
তেমনই তো পরিকল্পনা নিয়ে এসেছে এই সুখবিন্দর ছেলেটি। ভগৎ, সুখদেব, সুখবিন্দররা মিলে তৈরি করেছে নওজওয়ান ভারত সভা। এইসব তরুণ তাজা প্রাণের দাপটে, আবেগে, উত্তেজনায় কাঁপছে পাঞ্জাব, কাঁপছে সমুদ্র হিমাচল। স্বাধীনতার স্বপ্ন দেখছে গোটা দেশ। বীরেন্দ্রনাথ নিজে তো সেই স্বপ্নকেই ধাওয়া করতে করতে আজ এত বছর দেশ ছাড়া। ইউরোপের বিভিন্ন দেশে নানা বেশে নানা পরিচয় তার দীর্ঘ অজ্ঞাতবাসের পালা চলছে এই একটা স্বপ্নকে বুকে লালন করেই, স্বাধীনতা। আর কত দূরে সেই দিন? বীরেন্দ্রনাথ কি পারবেন কোনোদিনও সেই স্বাধীন ভারতবর্ষের হাওয়ায় শ্বাস নিতে? বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে। দিন 5 ধরে চলছে এই ঘ্যান ঘ্যানে বৃষ্টি। রোদের দেখাই নেই। বীরেন্দ্রনাথের মনে হলো এই ছেলেটার চোখেও যেন সাউদাম্পটনের আবহাওয়ার মতোই এক অনির্দেশ্য বিষাদ। কিন্তু কেন? উদ্দাম প্রাণশক্তির গায়ে কেন একপোজ বিষাদের ছোঁয়া? বীরেন্দ্রনাথ প্রশ্ন করলেন, আচ্ছা, একটা কথা বলো তো, তুমি শুনলাম জুলাই মাসেই কাজটা করতে চেয়েছো, আবার এখন বলছো 23 তারিখেই কাজটা করতে হবে। জিজ্ঞেস করতে পারি কেন? সুখবিন্দর প্রশ্নটা শুনে একটু অন্যমনস্ক হয়ে গেল। চামচ আর কাঁটা নিয়ে ইতস্তত নাড়াচাড়া করতে করতে বলল, আসলে 23শে জুলাই আমার বোনের জন্মদিন। আই সি। তা সে কি? জালিয়ানওয়ালাবাগের ছিল সেদিন আমার বোন আর দাদাজি। বীরেন্দ্রনাথের চোখের দৃষ্টি নরম হয়ে এলো। কিছু বলতে পারলেন না তিনি। এ কথার উত্তরে কী বা বলা যায়? সুখবিন্দরের খাওয়া শেষ। সে টেবিল ছেড়ে উঠে পড়েছে। হাত ধোয়ার কলের সামনে গিয়ে বলল, তা বলে ভাববেন না শুধু সেই জন্যই আমি ডায়ারকে মারতে চাইছি। আমার নিজের কেউ ওখানে না থাকলেও আমি এই একই কাজ করতাম। এটা গোটা পাঞ্জাবের হয়ে প্রতিশোধ, গোটা দেশের হয়ে। জালিয়ানওয়ালাবাগের জল্লাদকে কুকুর দিয়ে না খাওয়ালে আমার শান্তি নেই। 20শে জুলাই 1927, গ্লাস্টনবারি, সমারসেট। রেজিনাল্ড ডায়ারের ব্রিস্টলের বাড়ি থেকে মিনিট 20 দূরত্বে ডক্টর জন রিকম্যানের চেম্বার। ডক্টর রিকম্যান তরুণ, মেধাবী, ঝকঝকে চেহারার একজন জেনারেল ফিজিশিয়ান। ডায়ার গত 1.5 বছর ধরে তাঁরই চিকিৎসাধীন। সব শুনে রিকম্যান বললেন, কতদিন ধরে হচ্ছে এটা? 1 বছর। 1 বছর? আর আপনি আজ আমায় বলছেন? আসলে কি বলুন তো ডক্টর, শুরুতে অত পাত্তা দিইনি, কিন্তু গত 1 সপ্তাহ ধরে রোজ হচ্ছে। রোজ মেয়েটা আসছে? তা আসছে। এসে কি করে? শুধু তাকিয়ে থাকে? হ্যাঁ, জানলার কাছে দাঁড়িয়ে তাকিয়ে থাকে। খানিকক্ষণ বাদে আচমকা দেখি নেই, আবার একটু পরে দেখি ওইখানেই দাঁড়িয়ে আছে একইভাবে। এই করতে করতেই ভোর হয়ে যাচ্ছে। একটু চুপ করে থেকে ডক্টর রিকম্যান বললেন, আপনি হ্যালুসিনেট করছেন মিস্টার ডায়ার। রেজিনাল্ড ডায়ারের ভুরু কুঁচকে গেল। হ্যাঁ, তার মানে? বাচ্চা মেয়েটা আপনার কল্পনা, আ মেয়ার ইম্যাজিনেশন অফ আ ডিস্টার্বড মাইন্ড। সে তো বুঝলাম, কিন্তু জেগে জেগে কিভাবে মানুষ স্বপ্ন দেখে? স্বপ্ন তো নয়, হ্যালুসিনেশন জিনিসটা ঘুমের মধ্যে নয়, জেগে থাকাকালীনই হয়। রেজিনাল্ড উত্তেজিত গলায় বললেন, এটা কি হচ্ছে ডক্টর? আমি কি পাগল হয়ে যাচ্ছি? নো মিস্টার ডায়ার, ব্যাপারটা খুব সিম্পল। যদিও আপনি মানতে চাইবেন না, কিন্তু সত্যিটা হচ্ছে আপনার অতীত আপনাকে তাড়া করছে। ইয়োর পাস্ট ইজ হন্টিং ইউ। অতীত? ইউ মিন জালিয়ানওয়ালাবাগ? হোয়াট এলস? আপনি মেয়েটার যেরকম ডিসক্রিপশন দিলেন তাতে তো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের বলেই মনে হচ্ছে। রেজিনাল্ডের মুখের রেখা কঠিন হল। আমি আপনাকে অনেকবার বলেছি ডক্টর, আমার কোনো অপরাধ বোধ নেই। আই জাস্ট ডিড মাই ডিউটি। আমি মনে করি না আমি কোনো ভুল করেছিলাম। আমি সম্পূর্ণ সজ্ঞানে ওদের গুলি চালাতে নির্দেশ দিয়েছিলাম।
এবং সেটা নিয়ে 8 বছর পরেও আমার মনে কোনো অনুশোচনা নেই। ইংল্যান্ডের বহু লোক আমার পক্ষে ছিল, সমস্ত লিডিং নিউজ পেপার আমার পক্ষে ছিল। আন্তর্জাতিক চাপে হান্টার কমিশন আমায় বরখাস্ত করেছিল, কিন্তু একজন সাচ্চা ইংরেজও আমায় দোষী বলে মনে করেনি। নট আ সিঙ্গল পারসন। আমি শিওর হাউস অফ লর্ডসে আমায় ব্রিটিশ সাম্রাজ্যের সিংহ বলা হয়েছিল, সোর্ড অফ অনার দেওয়া হয়েছিল। আজ ওই দেশে আমাকে একজন জাতীয় নায়ক হিসেবেই গণ্য করা হয়। ইনফ্যাক্ট আমিও তাই মনে করি। বলতে বলতে উত্তেজনায় রেজিনাল্ডের গলার শিরা ফুলে উঠল। রিকম্যান শান্ত গলায় বললেন, আমার মনে আছে আপনি হান্টার কমিশনের সামনে কি বলেছিলেন। আমি সে রিপোর্টটা খুব মন দিয়ে পড়েছি। আপনাকে কোয়েশ্চেন করা হয়েছিল যে আহতদের হসপিটালে নিয়ে গেলেন না কেন। আপনি বলেছিলেন সেটা আপনার ডিউটির মধ্যে পড়ে না। মনে আছে সব? বাঁকা হাসলেন রেজিনাল্ড ডায়ার। তার 7 দিন পরে সেই ক্রলিং অর্ডারের কথাও আপনার মনে আছে নিশ্চয়ই। ইন্ডিয়ান নেটিভগুলোকে কেমন গান পয়েন্টে বাধ্য করেছিলাম ওই গলিতে 1 সপ্তাহ হামাগুড়ি দিয়ে যাতায়াত করতে। কুখ্যাত ক্রলিং অর্ডার। কে ভুলতে পারে সেই অপমানজনক আদেশের কথা? সেও এই ডায়ারেরই মস্তিষ্ক প্রসূত। ডক্টর জন রিকম্যানও ম্লান না হেসে পারলেন না। অবশ্যই আমি জানি আপনি এগুলো নিয়ে গর্বিত। তাহলে কেন সন্দেহ প্রকাশ করছেন ডক্টর? সন্দেহ প্রকাশ করছি না, আমার কথাটা আপনি ভালোভাবে বুঝুন। এক্ষেত্রে আপনার সচেতন মন যেটা মনে করছে, আপনার অবচেতন মন সেটা মানছে না। মানলে আপনি হ্যালুসিনেট করতেন না। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। মনের কিছু ডিপ রুটেড ব্যাপারকে মানুষ নিজেও অনেক সময় বুঝতে পারে না। ডক্টর সিগমন্ড ফ্রয়েড এসে আমাদের চিকিৎসার দুনিয়াটাকেই বদলে দিয়েছেন মিস্টার ডায়ার। মানুষের মনে এমন অনেক ধূসর দুর্গেয় অঞ্চল আছে যাদের হাল হাকিকত মানুষের নিজেরই জানা নেই। জালিয়ানওয়ালাবাগের ঘটনা আপনাকে ভিতরে ভিতরে আলোড়িত করে, না হলে আপনার শরীর স্বাস্থ্যের এই দশা হতো না। মনই সব কিছুর উৎস মিস্টার ডায়ার। শরীর আর মন একেবারে আলাদা, পরস্পর বিচ্ছিন্ন দুটো ইউনিট নয়। এই দুয়ের মধ্যে সংযোগ সূত্র অতি নিবিড়। তার মানে আমার কথাটাতেই আপনি সায় দিচ্ছেন? আপনিও তাহলে একমত যে আমি পাগল হয়ে যাচ্ছি, তাই তো? নট ইয়েট। আরও অনেকটা বাড়াবাড়ি পর্যায়ে গেলে তবেই এটাকে পাগলামি বলা যাবে। এখনও এটা হ্যালুসিনেশনের একেবারে প্রাথমিক স্তরে রয়েছে বলেই মনে হচ্ছে। ব্রিটিশ সাইকো অ্যানালিটিক্যাল সোসাইটি বলে যে ভুঁইফোড় সংস্থাটা গজিয়েছে, আপনি বুঝি তার সদস্য? তারা আজকাল এই ধরনেরই সব আগডুম বাগডুম কথা বলে লোকজনকে চমকে দিতে চাইছে। মাই ফুট! ডক্টর রিকম্যানের ঠোঁটের কোণে এক ফালি হাসি ফুটল। আপনিও অনেক খবর রাখেন দেখছি। রেজিনাল্ড তৃপ্ত ভঙ্গিতে বললেন, আমি 3-4টে ট্যাবলয়েড খুঁটিয়ে পড়ি ডক্টর। সারাদিন তো কাজ নেই বিশেষ, ওই ট্যাবলয়েড পড়ি আর বাগান করে সময় কাটাই। মুখের হাসিটা ধরে রেখে রিকম্যান বললেন, নো মিস্টার ডায়ার, আমি বিএসএস এর সদস্য নই। ওরা হচ্ছেন ফ্রয়েডপন্থী, আর আমি ইউবুং সাহেবের মতে বিশ্বাসী। কার্ল গুস্টাভ ইউবুং নাম শুনেছেন নিশ্চয়ই। সুইস চিকিৎসক, মস্ত স্কলার। আজকাল খুব লেখালেখি হচ্ছে তাঁকে নিয়ে। এই তো গত মাসেই লন্ডন ঘুরে গেলেন। রেজিনাল্ড টেবিলের উপর তার বাঁ হাতটা একটু শব্দ করে নামিয়ে রাখলেন। বললেন, যা দেখা যায় না আমি তাতে বিশ্বাসী নই ডক্টর রিকম্যান। না ভূতে, না আপনাদের ওই মন গড়া থিওরিতে। প্লিজ এবার জিজ্ঞাসা করবেন না যে আমি বাতাসেও বিশ্বাস করি কি না। বাতাস দেখা না গেলেও বাতাসের প্রভাবে যা যা হয় সেগুলোই তার অস্তিত্বের প্রমাণ। আমার ধারণা ঘুম ঠিকঠাক হচ্ছে না বলেই আমি এসব দেখছি। আপনি আমাকে কড়া দেখে একটা ঘুমের ওষুধ দিন, আমি ঘুমোতে চাই। রোগীদের প্রোফাইলিং করতে গিয়ে ডক্টর রিকম্যান বেশ কিছু তথ্য নোট করে রাখেন।
পেশাদার জীবনের শুরু থেকেই এটা তার অভ্যাস। রেজিনাল্ড ডায়ারের বিষয়েও বেশ কিছু তথ্য তার লিপিবদ্ধ করা রয়েছে। লোকটার যাবতীয় সমস্যার মূল একটাই, ভয়ঙ্কর ইনফিরিয়রিটি কমপ্লেক্স। তার কারণগুলো কথা বলতে বলতে খুঁড়ে খুঁড়ে বের করে আনা গেছে। বিড়ম্বিত শৈশব, বাড়ির পরিবেশ খুব একটা সুবিধের ছিল না, পাশাপাশি তোতলামির জন্য ছোট থেকে বিদ্রূপের শিকার হতে হয়েছে। চূড়ান্ত হীনমন্যতার সঙ্গে লড়তে লড়তে ধীরে ধীরে লোকটার মধ্যে একটা হিংস্র জেদ এসে গেছে, নিজেকে যেন তেন প্রমাণ করার একটা তাগিদ, সঙ্গে প্রবল অহমিকা, কিছুতেই নিজের ভুল বা পরাজয় স্বীকার না করার মানসিকতা। সমস্যাটা ঠিক সময় চিহ্নিত করা গেলে হয়তো কিছু করা যেত, কিন্তু এখন বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে পুরোপুরি সারিয়ে তোলা অসম্ভব। চেষ্টা করলে কোনো মতে ঠেক না দিয়ে রাখা যেতে পারে, কিন্তু এ লোক এমন নির্বোধ আর হামবড়া যে ডাক্তারের উপরেও কথা বলে। অনেক কিছুই বলতে ইচ্ছে করছিল রিকম্যানের, অতি কষ্টে সংবরণ করলেন। বৃথা কথা খরচ না করে প্যাড টেনে নিয়ে খসখস করে ওষুধের নাম লিখতে শুরু করলেন তিনি। বোঝাই যাচ্ছে নিহিত কোনো অপরাধবোধ। রিকম্যান স্পষ্ট বুঝতে পারছেন লোকটা বেশি দিন নেই। লোকটা ভাবতেও পারছে না শেষের সেদিন কতটা ভয়ঙ্কর হতে চলেছে। 21শে জুলাই বেলা 12টা, ব্রিস্টল। রাস্তার দিকে আঙুল নির্দেশ করে হরপ্রীত সান্ধু বললেন, ওই যে ভদ্রমহিলা বেরিয়ে গেলেন, উনি অ্যানি ডায়ার। রোগা লম্বা ওভারকোট পরিহিতা মিসেস ডায়ার দ্রুত পায়ে হেঁটে বড় রাস্তার দিকে চলে গেলেন। সুখফিন্দার তার চলে যাওয়া দেখতে দেখতে বলল, রোজ এই সময়টাই বাজার যান? সান্ধু একটা সিগারেট ধরালেন। রোজ না, একদিন অন্তর, সকাল ঠিক 10টায় এই ব্রিস্টলেই বাজার করতে আসেন। ফ্রেশ সবজি ছাড়া যে রেজিনাল্ডের মুখে রোচে না। আজ এলেন, আবার পরশু আসবেন। রেজিনাল্ড সে সময়টা একাই থাকেন। এটা একটা বিরাট সুবিধা যে ওদের কোনো হেল্পিং হ্যান্ড নেই, ফলে আপনি পাক্কা 45 মিনিট সময় পাবেন, ধীরে সুস্থে কাজ সারতে পারবেন। হরপ্রীত সান্ধুর বয়স 40-এর সামান্য এদিক ওদিক। সুখফিন্দারের লোকাল হেল্প, অনেক বছর ধরে ব্রিস্টলে, পেশায় ব্যবসায়ী, কিন্তু ব্যবসাটা আড়াল। আসলে সান্ধু হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য। পাঞ্জাব কেসরি লালা লাজপত রায়ের বিশেষ স্নেহভাজন, দেখতে শুনতে নিরীহ কিন্তু শীতল রক্তের একজন মানুষ। গত বছর লন্ডনে মাদ্রাজের ভূতপূর্ব লেফটেন্যান্ট গভর্নর জেনারেল গ্রাহাম ডমিনিককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয়েছিল। সুখফিন্দার শুনেছে তার পিছনে এই সান্ধুরই হাত আছে। আচ্ছা মিস্টার সান্ধু, ডায়ারের এরকম শারীরিক অবস্থায় ওরা কোনো হেল্পিং হ্যান্ড নিচ্ছে না কেন? মানে কোনো বিশেষ কারণ? বুড়োর তেজ সাংঘাতিক, পাছে কেউ দুর্বল ভাবে বা করুণা করে। ব্রিটিশ মিডিয়া ফাঁকাই হিরো বানিয়েছে তো, তাই অহংকারে মাটিতে পা পড়ে না। আসলে ওই লোকটা চরম হীনমন্যতায় ভোগে, আর এখন তো রোগে ভুগে যা অবস্থা, এমনিই বেশি দিন নেই। শুনেছি মাথাটাও গেছে, জেগে জেগে নাকি দুঃস্বপ্ন দেখে, চেঁচিয়ে ওঠে যখন তখন। ওর ডাক এসে গেছে। তবু ব্রিটিশদের কাছে একটা কড়া বার্তা যাওয়া তো দরকার। ওর মার্ডারটা হবে গদার পার্টির তরফ থেকে একটা স্টেটমেন্ট, গোটা ভারতবাসীর তরফ থেকেই। সে তো বটেই। মিস্টার সান্ধু, আমি ভাবছিলাম কাজটা সন্ধ্যের পর সারা যায় না? এই ফটফটে দিনের আলোয় ব্যাপারটা রিস্কি হয়ে যাবে কিনা ভাবছি। সকালের ওই 45 মিনিট ছাড়া ডায়ারকে তো একা পাবেন না। হ্যাঁ, একা পাওয়া দরকার। মিসেস ডায়ারের কোনো ক্ষতি আমি করতে চাই না। আমি শুনেছি তিনি খারাপ মানুষ নন। সকালেই কাজটা সারুন। সকাল বলে কোনো প্রবলেম হবে না, কিন্তু লং অ্যাস্টন গ্রামটা তো দেখছেন কেমন নিরিবিলি, জনবসতি বেশ কম। তাছাড়া বাড়িটাও তো দেখছেন গাছপালায় ঘেরা, নিঝুম জায়গা। নিঝুমই বটে,
জায়গাটার জনঘনত্ব খুবই কম, ওক আর অ্যাশ গাছে ভরা। অনেকটা জায়গা জুড়ে ছড়ানো এক একটা বসত বাড়ি, প্রায় সব বাড়ির সঙ্গে লাগোয়া মস্ত বাগান, কোনোটার সঙ্গে আবার মস্ত খামার। রাস্তায় হাঁটতে বেরোলে লোকজনের সঙ্গে ধাক্কা লেগে যাচ্ছে না। অমৃতসরের ঘিঞ্জি মহল্লায় বড় হয়ে ওঠা সুখফিন্দারের কাছে এ এক নতুন ব্যাপার। রাস্তায় আবর্জনা বলতে গাছের পাতা, তাও মোটামুটি নিয়মিত সাফ করে দেওয়া হয়। সামান্য কদিনের অভিজ্ঞতায় সুখফিন্দার বুঝতে পেরেছে মানুষের বেঁচে থাকা এখানে অন্যরকম। লন্ডন অগোছালো, ব্যস্ত। ব্রিস্টলের শহর এলাকাও কিছুটা তাই। তবে ব্রিস্টলের উপকণ্ঠে এই ছোট্ট জনপদটা সত্যিই বইয়ে আঁকা ছবির মতো। গাঁও গেরামকে এরা বলে কান্ট্রি সাইড। লং অ্যাশটনের মানুষজন গাছপালা ভালোবাসে। গাছপালা নিয়ে গবেষণার জন্য তৈরি হয়েছে লং অ্যাশটন রিসার্চ সেন্টার। সান্ধুর ঠিক করে দেওয়া এক দক্ষিণ ভারতীয় গাইডের সঙ্গে গিয়ে সুখফিন্দার জায়গাটা দেখেও এসেছে। সেখানে বিরাট একটা জায়েন্ট সেকুয়া গাছ রয়েছে। সেই গাছ নাকি রিচার্ড দ্য লায়ন হার্টের বিশ্বজয়ের আগে থেকে আছে। হাঁটতে হাঁটতে সুখবিন্দাররা অ্যাশটন কোর্ট এস্টেটের কাছে চলে এসেছিল। শতাব্দী প্রাচীন সুবিশাল অভিজাত এক স্থাপত্য, আর তাকে ঘিরে প্রায় 900 একর এলাকা জুড়ে ঘাস জমি, প্রমোদ কানন আর পুকুর। সুখফিন্দারের মাঝে মাঝেই জায়গাটা ভালো লেগে যাচ্ছিল। পরক্ষণেই অবশ্য মনে পড়ে যাচ্ছিল কর্তব্যের কথা। গলা অবধি ঘৃণা নিয়ে কোনো কিছুকে নিরপেক্ষভাবে উপভোগ করা যায় না। সুখবিন্দার মনটাকে নিসর্গ থেকে সরিয়ে আনল। ফোকাস আবার ডায়ার, অপারেশন রেজিনাল্ড ডায়ার। আর মাত্র কয়েক ঘন্টা। 22 জুলাই বিকেল 5টা, লং অ্যাশটন, সমারসেট। অ্যানি ডায়ার বিকেলের চায়ের ব্যবস্থা করতে কিচেনে গিয়েছিলেন। একটা আর্ত চিৎকার শুনে ছুটে এসে দেখেন রেজিনাল্ড খাটের উপর বসে থরথর করে কাঁপছেন, মুখটা রক্তশূন্য। বিকল ডান হাত আত্মরক্ষার ভঙ্গিতে বেঁকে বুকের কাছে উঠে এসেছে। বাঁ হাতের মুঠোয় আঁকড়ে ধরেছেন বিছানার চাদর। অ্যানি এগিয়ে এসে স্বামীর হাত ধরেন। কি হলো? আবার ওই মেয়েটা কোথায়? ওই তো জানলার কাছে বলে আঙুল নির্দেশ করতে গিয়ে রেজিনাল্ড দেখলেন মেয়েটা উধাও। কি হলো? কোথায় গেল? ওই তো ওখানেই ছিল। বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, আমি ভুল বকছি না। অ্যানি রেজিনাল্ডের জীর্ণ শরীরটাকে বুকে জড়িয়ে ধরলেন, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কেউ নেই ওখানে। ডাক্তার তো বলেছেন ওটা তোমার কল্পনা, তোমার মনের ভুল। রেজিনাল্ড ঝটকা মেরে নিজেকে ছাড়িয়ে নিয়ে খ্যাঁক করে উঠলেন। মনের ভুল? তুমি কি বলতে চাইছো আমি পাগল হয়ে যাচ্ছি? সেটাই বলতে চাইছো? আমাকে পাগল বলার সাহস কি করে হয় তোমার? অ্যানি কোনো জবাব দিলেন না, চুপচাপ সরে এলেন। রেজিনাল্ডের কোনো ব্যবহারই আর তাকে আহত করে না, স্পর্শই করে না। আসলে এই রোগ তো হালের ব্যাপার। দীর্ঘ 25 বছর ধরে রেজিনাল্ড অ্যানির সঙ্গে যে ব্যবহারটা করে এসেছেন তা তাকে ধীরে ধীরে এক চরম নিস্পৃহতার দিকে ঠেলে দিয়েছে, এক অসীম শূন্যতায়। আজ লোকটার এই হাল দেখে কি তাঁর দুঃখ হয়? সেটাও অ্যানি জোর দিয়ে বলতে পারবেন না। তিনি জানেন না কেন এই লোকটার সঙ্গে তিনি আছেন এত বছর ধরে। কিভাবে পারলেন এরকম একটা লোকের সঙ্গে এত বছর থেকে যেতে? লোকটার প্রতি তার যেটুকু যা অবশিষ্ট আছে সেটার নাম কি ভালোবাসা? অ্যানির তা মনে হয় না। সেটার নাম বোধহয় অভ্যেস। সম্পর্কটায় আর কোনো আঠা অবশিষ্ট নেই। আঠা না থাকলে সম্পর্ক একটা মাটির ঢেলার চেয়ে বেশি কিছু নয়।
একটা টোকা পড়লেই ঝুরঝুর করে ভেঙে পড়বে। মনে মনে অ্যানি কি সেই টোকার অপেক্ষাই করছেন? বুঝতে পারেন না তিনি, অথবা বুঝতে চান না। নিজের মনের আন্তরিক স্বগত ভাবনাগুলোর মুখোমুখি দাঁড়ানো মানুষের নিজের পক্ষেই সহজ হয় না সবসময়। এটুকু অবশ্য অ্যানি স্পষ্ট বুঝতে পারেন যে লোকটা আর বেশি দিন নেই। এইসব উদ্ভট কল্পদর্শন তারই লক্ষণ। তার আজকাল কেবলই মনে হয় লোকটা চলে গেলে ক্ষতিবৃদ্ধি কিছুই হবে না, বহুকালের একটা অভ্যেস ভেঙে যাবে মাত্র। তারপর যে কটা দিন হাতে থাকবে, যত অল্প দিনই থাকুক, অ্যানি নতুন একটা অভ্যেসে বাঁচবেন। কেমন হবে সেই নতুন অভ্যেস? কেমন হবে সেই স্বাধীন জীবন? এইসব ভাবা কি পাপ হচ্ছে? পরম করুণাময় যিশু কি ক্রুদ্ধ হবেন? হবেন না নিশ্চয়। এই সংসারে তার অজানা তো কিছুই নেই। একটা পিঁপড়ের পদধ্বনিও যার অগোচর থাকে না, অ্যানির মন কি পড়ে নেবেন না তিনি? রেজিনাল্ড ডায়ার গুম হয়ে বসে আছেন, ত্রস্ত চোখে জানলার দিকে তাকাচ্ছেন বারবার। আর এদিকে অ্যানি ডায়ার ঘর থেকে বেরিয়ে আসতে আসতে ভাবছেন, স্বাধীনতার আর কতদিন বাকি। 22 জুলাই 1927, সন্ধে 6:30, ফেলটন, সমারসেট। পিস্তলটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখে সুখবিন্দর বলল, উইবলি নাকি? হ্যাঁ, 11.6 ক্যালিবার, একদম হালকা আর ভেরি হ্যান্ডি। থ্যাংক ইউ। চাবি রেডি হয়েছে? সান্ধু ইতিবাচক মাথা নেড়ে একটা ছোট কাঠের বাক্স এগিয়ে দিলেন। বাক্স খুলে চাবি দেখে সন্তুষ্ট হল সুখবিন্দর। বলল, তাহলে কাল সকালে এখান থেকে 9:30 বের হবো, তাই তো? হ্যাঁ, আমি এবার যাই। ঠিক 9টায় খাবার পাঠিয়ে দেব। যা বললাম খেয়াল রাখবেন। দরজায় পরপর 5টা টোকা পড়লে তবেই খুলবেন, কেমন? গুড নাইট। সান্ধু বিদায় নিল। সুখবিন্দর ব্যাগ থেকে একটা বই বের করে ইজি চেয়ারে বসল। এই একটা বই সে সঙ্গে নিয়ে এসেছে, সং অফারিংস, বাঙালি কবি রবীন্দ্রনাথ টেগরের লেখা। টেগর গোটা ভারতের গৌরব। এই বইটা খোদ সাহেবদের বিচারে নোবেল পুরস্কার পেয়েছে। এশিয়ার প্রথম নোবেল প্রাপক পরাধীন দেশের সাহিত্যকে বিশ্বের দরবারে পরিচিত করেছেন। বিপ্লবীরা অবশ্য টেগরকে পছন্দ করে না। টেগর জালিয়ানওয়ালাবাগের ঘটনার প্রতিবাদে নাইটহুড ত্যাগ করেছিলেন। তবু তাকে স্বাধীনতা সংগ্রামীদের একেবারেই হজম হয় না। সুখবিন্দরের চেনা বৃত্তের সকলেই বলে তিনি জীবন বিমুখ গগনচারী শৌখিন কবি। এমনকি বাঙালি বিপ্লবী বন্ধুরাও প্রায় সকলেই তাই বলে। তাদের মতে পরাধীন দেশে চাঁদ, তারা, গাছ, মাটি, ফুল, ফলের কবিতার কোনো দরকার নেই। দরকার ধারালো বেয়নেটের মতো কবিতা। সুখবিন্দর চুপ করে থাকে, কাউকে বলতে পারে না সে টেগরের কবিতা ভালোবাসে। টেগরের কবিতা পড়লে তার বুক ঠান্ডা হয়ে আসে। মায়া, বড় মায়ায় ছলছল করতে থাকে ভিতরটা। তার মানে কি সে যথেষ্ট বিপ্লবী নয়? নাকি মতের মিল থাকলেই সেই কবিতাকে শ্রেষ্ঠ কবিতা বলতে হবে? বন্ধুরা শুনলে বিদ্রূপ করবে যে আগামীকাল সুখবিন্দরের জীবনের সবচেয়ে বড় কাজ, আর আজ টেগর দখল করে নিচ্ছেন তাকে। কিন্তু সুখবিন্দর জানে কবির কাজ কবি করলেই ভালো, আর বিপ্লবীর কাজ বিপ্লবী। কবিকে বোমা বাঁধার কাজ না দেওয়াই সঙ্গত, আর বিপ্লবীকেও অমর কাব্য লেখার ফরমায়েশ করার কোনো দরকার নেই। সুখবিন্দর এও জানে আজ সারা রাত টেগর পড়লেও কাল জীবনের প্রথম খুনটা করার সময় তার হাত একটুও কাঁপবে না, কারণ লোকটার নাম রেজিনাল্ড ডায়ার। বিশুদ্ধতম ভালোবাসার সঙ্গে বিশুদ্ধতম ঘৃণার বিশেষ তফাৎ নেই বোধহয়। 23 জুলাই 1927, সকাল 9:55, লং অ্যাশটন, সমারসেট। শরীরটা সকাল থেকেই ম্যাজ ম্যাজ করছে। জ্বর আসবে নাকি? অ্যানিকে আজ
বাজারে যেতে না দিলেই ভালো হতো বোধহয়। অ্যানি অবশ্য থাকতেই চাইছিল। রেজিনাল্ডই জোর করে তাকে পাঠালেন। একদিন বাজার না গেলে এমন কিছু ক্ষতি হতো না, তবু রেজিনাল্ড তাকে জোর করলেন, কারণ অ্যানি ভাবছে তিনি ভয় পেয়েছেন। কালকে রাতের ঘটনার পর রেজিনাল্ড ভারী অস্বস্তি বোধ করছেন। কেউ তাকে ভীতু ভাববে বা দুর্বল ভাববে, এটা তার একেবারেই সহ্য হয় না। গত কয়েকদিনের ঘটনায় অ্যানি বোধহয় ভাবছে তিনি ভয় পেয়েছেন, ভাবছে তিনি বুড়ো হয়ে গেছেন, তাই তাকে একা রেখে কিছুতেই বাজারে যেতে চাইছিল না। এভাবে স্বামীর চোখে চোখ রেখে কবে কথা বলেছে অ্যানি? ভাবতে ভাবতে রেজিনাল্ডের মাথাটা গরম হয়ে গেল। চাকরি জীবনে অধস্তনদের বিন্দু মাত্র ট্যাঁপও তিনি সহ্য করেননি, তেমনি বাড়িতে স্ত্রীর বিরুদ্ধাচারণও সহ্য করেননি কোনো দিন। অ্যানি চিরকাল রেজিনাল্ডের প্রখর ব্যক্তিত্বের ছায়ায় কাটিয়েছে, তার কথার এক চুল এদিক ওদিক করেনি। সেই অ্যানিকে এত হুকুম ফলাতে দেখলে রক্তে আগুন জ্বলে যায়। রেজিনাল্ড দাঁতে দাঁত ঘষলেন। অ্যানিকে একটু সবক শেখাতে হবে। বাঘ বুড়ো হলেও বাঘই থাকে, এটা ওকে বুঝিয়ে দেওয়া দরকার। বাড়ি ফিরুক আজ। অবসরের সময় উপহার পাওয়া সুন্দর CAT-09 চাবুকটা আজ অনেক দিন পর আবার কাজে লাগবে। ভাবতেই রেজিনাল্ডের সারা শরীরে একটা নিষ্ঠুর আনন্দের শিহরণ ছড়িয়ে পড়ল। এই চাবুক বহু নেটিভের রক্ত খেয়েছে, আজ আবার একটু রক্ত খাবে। পীড়ন জিনিসটা কড়া মাদকের মতো, ভাবলেই শরীর মন মুহূর্তে চাঙ্গা হয়ে যায়। বসার ঘরের দেওয়ালে চাবুকটা টাঙানো, সেটা নিয়ে এসে রাখা যাক। সোফা ছেড়ে উঠতে গিয়ে বুকটা ছ্যাঁত করে উঠল রেজিনাল্ডের। সেই মেয়েটা ব্যালকনির দিকের দেওয়ালের কাছে দাঁড়িয়ে আছে, সেই বিভৎস দৃষ্টি, ঠোঁটের কোণে গা শিরশিরে হাসি। আবার এর থেকে কি মুক্তি নেই? রেজিনাল্ড টপ করে চোখ বুজে ফেললেন। ভয় পেলে চলবে না, সবই মনের মধ্যে ঘটছে, সাহস হারালে চলবে না। আসলে তো সব কিছু ঘটছে না, ভয় পাবার কিচ্ছু নেই, না তাকালেই তো হলো। কিন্তু মনে খচখচানি নিয়ে চোখ বুঝলে বাকি ইন্দ্রিয়গুলো নানা রকম অদ্ভুত অস্বস্তিকর অনুভূতির দরজা খুলে দেয়। রেজিনাল্ডের মনে হলো হাওয়ায় কিসের যেন ষড়যন্ত্র। কোথা থেকে মৃদু একটা করাত চালানোর শব্দ ভেসে আসছে, পচা একটা গন্ধ নাকে ভেসে এলো। রোমকূপে ঢেউ তুলে গেল ঠান্ডা সরীসৃপ এক ছোঁয়া। চোখ বুজে থাকতে পারলেন না রেজিনাল্ড। খুলতেই হৃৎপিণ্ডটা একটা ডিগবাজি খেল। মেয়েটা আরও একটু এগিয়ে এসেছে। রেজিনাল্ডের ভয় করছে, ভীষণ ভয়। অ্যানিকে ডাকবেন? না না, অ্যানি তাকে ভীতু ভাবছে। তাছাড়া মেয়েটা তো সত্যি নয়, কল্পনা। ঘামতে ঘামতে আচমকা কেমন জেদ চেপে গেল রেজিনাল্ডের। নিজের মনের কল্পনার কাছে হেরে যাবেন? এটা কি মানসিক দুর্বলতার লক্ষণ নয়? তিনি ঠিক করলেন মেয়েটার চোখে চোখ রাখবেন। ভয়ের মুখোমুখি দাঁড়ালে ভয় লেজ গুটিয়ে পালাতে সময় নেয় না। রেজিনাল্ড কড়া চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইলেন, কিন্তু বেশিক্ষণ টানতে পারলেন না। ছুরির ফলার মতো সেই দৃষ্টি চামড়া মাংস ভেদ করে ঢুকে আসছে একেবারে ভিতরে। শিরদাঁড়ায় বেড়ে উঠছে তার ঠান্ডা স্পর্শ। পচা গন্ধটাও ক্রমশ বেড়ে উঠছে। বুকের মধ্যে দড়ি টানাটানির একটা খেলা টের পাচ্ছিলেন রেজিনাল্ড। বুঝতে পারছিলেন তিনি হেরে যাচ্ছেন। একটা বোবা আতঙ্ক তার পা সাপটে ধরছে। লতানে উদ্ভিদের মতো উঠছে উপর দিকে। মেয়েটা খিলখিল করে হেসে উঠল। হাসির দমকে দুলে উঠল তার ছোট্ট শরীরটা। তখনই মেয়েটার গলার কাছটা চোখে পড়ে শিউরে উঠলেন রেজিনাল্ড। গলার ডান দিকে ছোট্ট একটা ছেঁদা হাঁ হয়ে আছে।
সামান্য একটু রক্ত চুঁইয়ে বেরিয়ে গর্তের 1.25 ইঞ্চি মতো নিচে শুকিয়ে কালচে হয়ে আছে। আগে তো দেখেননি, খেয়াল করেননি নাকি? নাকি আজই গজিয়ে উঠল এই ক্ষতটা? বুকে ছুঁচের মতো একটা কি যেন বিঁধছে, মাথা ভারী হয়ে উঠছে ক্রমশ, দুর্গন্ধে ভরে গেছে গোটা ঘর। এতক্ষণে গন্ধটা রেজিনাল্ড চিনতে পেরেছেন। বার্মা যুদ্ধের সময় প্রায়শই লাশ কাটা ঘরে ঢুকে বিদ্রোহীদের শনাক্ত করতে হতো তাকে। সেই গন্ধ। রেজিনাল্ড দেখলেন সিলিং থেকে দেওয়াল বেয়ে নেমে আসছে অজস্র অসংখ্য ছায়া শরীর। এদের কারোর বুকে মস্ত ছেঁদা, কারোর চোখের জায়গায় অন্ধকার গর্ত। রেজিনাল্ডের মনে হলো তার মাথায় কেউ যেন কয়েকশো টনের একটা পাথর চাপিয়ে দিয়েছে। মাথাটা বেলুনের মতো ফুলে উঠছে, ফেটে চৌচির হয়ে যাবে এখনই। ছায়াগুলো ঘিরে ধরছে তাকে, বৃত্ত ছোট করে আনছে আস্তে আস্তে। জড়ানো বিকৃত গলায় রেজিনাল্ড চেঁচিয়ে উঠলেন, ডার্টি নিগারের দল! বেশ করেছি, বেশ করেছি, তোদের মেরেছি। হাতে একটা বন্দুক পেলে আবার মারবো। দূর হ, দূর হ, দূর হয়ে যা। চেঁচাতে চেঁচাতে ফেনা উঠতে লাগলো রেজিনাল্ডের মুখ দিয়ে। বিস্ফারিত হয়ে উঠল চোখ। বাচ্চা মেয়েটা ভিড়ের মধ্যে থেকে এগিয়ে এলো। গলার ছেঁদাটা এখন আরো বড়, আরো দগদগে দেখাচ্ছে। ভিতর থেকে উঁকি মারছে লাল কিলবিলে অন্ত্র। মেয়েটা ঘর ঘরে গলায় বলল, আজ আমার জন্মদিন সাহেব, আমাকে উইশ করবে না? আতঙ্কে অস্থির হয়ে রেজিনাল্ড চিৎকার করে অ্যানিকে ডাকলেন। আমি 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 সেই মেয়েটা। আমাকে বাঁচাও প্লিজ, আমাকে বাঁচাও, ফর গডস সেক আমাকে বাঁচাও। পর মুহূর্তেই তার মনে পড়ল অ্যানি বাজারে। তিনি নিজেই জোর করে বাজারে পাঠিয়েছেন অ্যানিকে। গোটা বাড়িতে তিনি একা। এদিকে মেয়েটার মুখ ধীরে ধীরে বদলে যাচ্ছে, ভেঙে চুরে অন্যরকম হয়ে যাচ্ছে কেমন। কয়েকটা পাজল যেন এদিক ওদিক করে দিচ্ছে কেউ। চোখের সামনে পাল্টাতে পাল্টাতে মেয়েটার মুখটা হয়ে গেল অ্যানির মতো। রেজিনাল্ড ততক্ষণে সোফায় গা ছেড়ে দিয়েছেন। বোধ বুদ্ধি আর বিশেষ কাজ করছে না। একটা বোবা আতঙ্ক শুধু জেগে আছে চোখে। মুখে ফেনা কাটছে। অ্যানি ধীর পায়ে এগিয়ে এলো। তার একটা চোখ এখন বিভৎসভাবে বাইরে বেরিয়ে এসেছে। গলার ছেঁদা বড় হয়ে ছুঁয়ে ফেলেছে বুক। হাতটা আলগা হয়ে লটপট করছে, ঝুলছে কবজি থেকে। রেজিনাল্ডের মাথা নুয়ে পড়ল পিছনে। ঠোঁট উচ্চে হড়হড় করে বেরিয়ে আসছে বমি। ডার্লিং। অ্যানির গলায় মাদকতা। শুড ইউ ইস্যু আ ওয়ার্নিং? 23শে জুলাই 1927 সকাল 10:10, লং অ্যাস্টন, সমারসেট। অ্যানি ডায়ারের গাড়ি বেরিয়ে যাওয়ার পর 3 মিনিট অপেক্ষা করে নকল চাবি দিয়ে দরজা খুলল সুখফিন্দর। তারপর নিঃশব্দ পায়ে সোজা বেডরুমের দরজার বাইরে চলে এলো। রেজিনাল্ড এই সময়টা সোফায় বসে পেপার পড়েন, ফলে তার দিক থেকে কোনো বাধাই আসার কথা নয়। বেডরুমে উঁকি মেরে সুখফিন্দর দেখল রেজিনাল্ড যথাস্থানে বসে আছেন ঠিকই, কিন্তু পেপারটা হাতে নেই, পড়ে আছে নিচে। মাথা পিছনে হেলে পড়েছে। ভঙ্গিটা দেখে খটকা লাগলো সুখফিন্দরের। ঝুঁকি না নিয়ে আরও কয়েক মুহূর্ত দেখে নিল সে। না, লোকটা একটুও নড়ছে না। সুখফিন্দর এক লাফে রেজিনাল্ডের কাছে পৌঁছে দেখল নিষ্পন্দ দেহটা বসে আছে সিলিংয়ের দিকে তাকিয়ে। কিছু একটা দেখে প্রচণ্ড আতঙ্কে ঠিকরে বেরিয়ে আসছে চোখ। জামার কলার আর বুকের কাছটায়
হলুদ তরল, টক গন্ধ ছাড়ছে, বমি, মাথার ডান পাশের রগ ফেটে বেরিয়ে এসেছে রক্তের শীর্ণ ধারা, মনে হচ্ছে স্ট্রোক। সুখফিন্দার হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। অ্যানি ডায়ার এই সবে বেরোলেন। মাত্র 4-5 মিনিটের মধ্যে কি এমন ঘটল? এক মুহূর্তের জন্য একটু অসতর্ক হয়ে পড়েছিল সুখফিন্দার। আচমকা পিছন থেকে একটা খসখস শব্দ পেয়ে পিছনে ফিরতেই তার দেহের সমস্ত লোম খাঁড়া হয়ে গেল। তার ঠিক 5 গজের মধ্যে দাঁড়িয়ে আছেন অ্যানি ডায়ার। কিন্তু অ্যানি ডায়ারকে যে সে একটু আগেই নিজের চোখে বেরিয়ে যেতে দেখল, তাকে ফিরে আসতে দেখলে সান্ধু সংকেত দিত। উইলো গাছের আড়ালে দাঁড়িয়ে সান্ধু কড়া নজর রেখেছে বাড়ির দিকে। তার চোখ এড়িয়ে অ্যানি কখন ফিরে এলেন? সুখফিন্দার একটু কেঁপে উঠল, কিন্তু সামলেও নিল অতি দ্রুত। পিস্তল উঁচিয়ে কর্কশ গলায় বলল, আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না। অ্যানি ডায়ারের মুখে কোনো ভাবান্তর ঘটল না। স্থির অচঞ্চল চোখে চেয়ে আছেন তিনি। এমন নিস্তরঙ্গ দৃষ্টির দিকে তাকানো যায় না বেশিক্ষণ। নিজের অস্বস্তি চাপা দিতেই আরও একটু আক্রমণাত্মক হল সুখবিন্দার। শুনুন, আমি মিস্টার ডায়ারকে মারতে এসেছিলাম, বাট হি ইজ অলরেডি ডেড। কি করে আমি জানি না, আমি এখন বেরিয়ে যাব। প্লিজ আমায় বাধা দিতে আসবেন না। উত্তরে অ্যানি ডায়ার রহস্যময় হাসলেন। সুখবিন্দার সভয় দেখল মুখটা পাল্টে যাচ্ছে তার। শুধু মুখ না, সারা শরীরটাই ভেঙে চুরে ফুটে উঠছে অন্য একটা অবয়ব। গোলাপি কামিজ, লম্বা বেনি, সকালবেলার ফুলের মতো নিষ্পাপ একটা মুখ। আয়ত চোখ দুটো টলটল করছে গভীর বেদনায়। সুখফিন্দারের আচমকা ভীষণ শীত করে উঠল। নিথর শরীরটায় হাত দিতেই প্রচণ্ড এক ছ্যাঁকা লেগেছিল সেদিন। কোনো কিছু যে এত ভয়ানক ঠান্ডা হতে পারে ধারণা ছিল না তার। 8 বছর আগের সেই শৈত্যই আজ ফিরে এলো। শীতে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে সুখফিন্দার চেয়ে রইল 8 বছর বয়সী মেয়েটার দিকে। তার গোটা ছেলেবেলাটা সঙ্গে নিয়ে চলে গেছে এই মেয়েটা। আজ বেঁচে থাকলে 15 বছর বয়স হতো। কিন্তু মৃত মানুষের তো আর বয়স পারে না। মাত্র কয়েকটা বিমূঢ় স্মৃতিধর মুহূর্ত। তারপরে এই অবয়বটা একটু একটু করে মিলিয়ে যেতে শুরু করলো। রাবার দিয়ে যেন কেউ একটু একটু করে সযত্নে মুছে দিচ্ছে তাকে। সুখবিন্দার উতলা হলো না, হাতও বাড়ালো না তাকে একটিবার ছুঁতে। অপলক চেয়ে রইল শুধু। চোখ বেয়ে গড়িয়ে নামছে জল। ওদিকে একটা মাছি উড়ে এসে বসল কর্নেল রেজিনাল্ড ডায়ারের খোলা চোখে। এতক্ষণ শুনছিলেন রোহন রায়ের লেখা গল্প রেজিনাল্ড ডায়ারকে কেউ খুন করেনি। এই গল্পে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত দাস, সঞ্জীব রাহা, অয়ন ভৌমিক, অভিযান বসু, শুভ বিশ্বাস, মধুমন্তী চট্টোপাধ্যায়। সুখবিন্দারের চরিত্রে অভিনয় করেছেন দেবদত্ত রাহা, বীরেন্দ্রনাথের চরিত্রে দীপ্তজিৎ রায়চৌধুরী। ছোট্ট পরমিন্দারের চরিত্রে অভিনয় করেছেন মৌমিতা দত্ত। রেজিনাল্ড ডায়ার এবং গল্পের সূত্রধর আমি সৌনক সান্যাল। গল্প পাঠে চান্দ্রী নিয়োগী। শব্দগ্রহণ স্টুডিও কম্প্যাক্ট অডিও ল্যাবের শুভদীপ সরকার। সাউন্ড ডিজাইন তরঙ্গ স্টুডিও। পোস্টার অ্যান্ড গ্রাফিক্স রাজ দাশগুপ্ত। পরিচালনা দীপ্তজিৎ রায়চৌধুরী। সৃজনশীল প্রযোজনা জয় সাহা। পুজোবার্ষিকীর আরও আকর্ষণীয় গল্প শোনার জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র দ্য স্ক্রিপ্ট কোম্পানিতে। গল্প যেখানে সত্যি, আবার সত্যি মানেই তো গল্প। গল্প ভালো লাগলে
লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। তাহলে পরের পর্বে দেখা ও শোনা হচ্ছে।